যে কালচারটা উপভোগ করে, যেমন কোরবানি ঈদের যে মাংস বিতরণ করা, এবং শারদীয় দুর্গাপূজায় যে একটা উৎসব মুখর পরিবেশে হিন্দু মুসলমান সবাই মিলে যে পূজার মেলা দেখতে যাওয়া, প্রতিমা দেখতে যাওয়া, যে ব্যাপার, এটা বাঙালি সংস্কৃতির মধ্যে যায়। কিছু মিলিয়ে একটা বাঙালি সংস্কৃতির মধ্যে যায়। যেমন আমাদের পোশাক পরিচ্ছদ, এটাও কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে। যেমন লুঙ্গি বা ধুতি কারা পরে, টুপি কারা পরে, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে যায়। আবার উম আর আমি ডিপলি গেলাম না। আচ্ছা, যাই হোক, এগুলো সংস্কৃতির এটাই টপিক গুলো নিয়ে আমি আর কি আপনাদের সামনে আলোচনা করলাম। তবে এই সংস্কৃতিগত প্রবন্ধের মেইন ব্যাপারটা হচ্ছে ধর্ম এবং সংস্কৃতির পার্থক্য। আমরা অনেকেই ধর্মের প্রতি অনেক বেশি কি আসক্ত। ধর্মের অনেক বিষয় ভুল থাকে, যে বিষয়গুলোকে আমরা যারা শিক্ষিত বা যারা কালচার্ড ব্যক্তি, তারা কিন্তু বুঝছি যে ওই ব্যক্তি যে ধর্মের প্রচার করছে বা ধর্ম নিয়ে কথা বলছে, তার কথার মধ্যে অনেক ভুল আছে, গাফিলতি আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা ধর্ম, আমাদের কাছে যে যার ধর্ম, তার কাছে কিন্তু একটা সফট জায়গা। তারপরেও আমরা এই ভুলটা কিন্তু আহ ওইভাবে স্বীকার না করেও আমরা কিন্তু মনে প্রাণে কি ধর্মকেই বিশ্বাস করি। সেখানে কিন্তু কালচারটাকে অনেক বেশি দাবিয়ে রাখি, হ্যাঁ। আর মতবাদী এবং সংস্কৃতিবান ব্যক্তি, মতবাদী কি, সমাজের বিভিন্ন শ্রেণীর মতবাদী শ্রেণীর ব্যক্তি রয়েছে। যেমন তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গ হতে পারে, বিজ্ঞানী হতে পারে, বা হতে পারে, এটা হচ্ছে মতবাদী। এই মতবাদীদের সঙ্গে সংস্কৃতি মানুষের পার্থক্য, সেটা আর কি ইয়ে করা যায়। মানে এই প্রবন্ধটার মধ্যে, মানে প্রবন্ধের এই পার্টের মধ্যে আমরা এই ব্যাপারগুলোকে দেখতে পারবো। আচ্ছা, একটু কথা বলি যে মোতাহার হোসেন চৌধুরী নিয়ে কিছু একটু কথা বলি। যেমন মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধটা মোটামুটি এখানে সংস্কৃতি সম্বন্ধীয় চিন্তা ভাবনা, যুক্তি ও তর্কের ভিতর দিয়ে মুক্ত বুদ্ধির প্রকাশিত। তাহলে এখানে মোতাহার হোসেন চৌধুরী কিন্তু বলতে চেয়েছে যে একটা মুক্তির আলোকে এটা প্রকাশ করেছে। কোনো কিছু ধর্মীয় গোঁড়ামি এখানে বেশি সংস্কৃতিবান হয়ে ওঠার সেই ব্যাপারগুলোকে তিনি একপাশে রেখে তিনি মুক্ত বুদ্ধির কথা বলেছেন। বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার? তার ভিতরে কোনো আড়ষ্টতা, কার্পণ্যতা থাকবে না। উদার মন মানসিকতাটাকেই তিনি, মোতাহার হোসেন চৌধুরী, প্রাধান্য দিয়েছে। 1926 খ্রিস্টাব্দে ঢাকায় সাহিত্য সমাজ নামে যে প্রতিষ্ঠানটি, বিশেষ করে বুদ্ধি আন্দোলন, সেই বুদ্ধি আন্দোলনে মুতাহারির সাথে ছিলেন কাজী আব্দুল ওদুদ ছিলেন। ইনারা সবাই মিলিয়ে এই মুক্তির বুদ্ধি আন্দোলনে একনিষ্ঠভাবে কাজ, বুদ্ধির মুক্তি আন্দোলনের ছিল বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, একটা স্লোগান ছিল। সেই স্লোগানটাকে তারা হচ্ছে আহ নিয়ে করেছে। মানে এখানে এখানে বলা হচ্ছে যে আহ, এই কাজী আমাদের মোতাহার হোসেন চৌধুরী এই সংস্কৃতি চিন্তার মূলে রয়েছে মূলত মুক্ত বুদ্ধি, মানে উদার মন মানসিকতার সাড়া দিতে বলেছেন। জ্ঞানের আড়ষ্টতা ও বুদ্ধির সীমাবদ্ধতা থেকে অধিক মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন তার প্রবন্ধের মধ্যে। আচ্ছা, লেখক পরিচিতিটা আপনারা একটু পড়ে নেবেন। বিশেষ করে মোতাহার হোসেন চৌধুরীর জন্ম মৃত্যুটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি তো আপনাকে বললাম যে মোতাহার হোসেন চৌধুরী তার জীবদ্দশায় খুব বেশি লেখা লেখেননি। তার প্রকাশিত খুব কম সংখ্যক লেখা প্রকাশিত হয়েছে। যে মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে তিনি এক, মানে 8 খ্রিস্টাব্দে মাত্র মাত্র বাংলা প্রবন্ধ গ্রন্থ করেছেন, সেটা হচ্ছে খ্রিস্টাব্দে 1958 খ্রিস্টাব্দে। এছাড়া প্রকাশ পায় তার আর একটা অনুবাদ গ্রন্থ, সে ক্লাইভ বেলের সিভিলাইজেশন সভ্যতা, 1965 সালে। আর ক্লাইভ বেলের সিভিলাইজেশনের অনুবাদ সালে। আর কনকিউস্ট অফ হ্যাপিনেস এর অনুবাদ সুখ, এটা প্রকাশ 65 সালে। তাহলে তার জীবদ্দশায় তিনি কম সংখ্যক লেখা এটাই হচ্ছে তার কথা। মেইনলি সংস্কৃতি কথা, একটা প্রবন্ধ লিখেই তিনি অনেক বেশি
জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আচ্ছা, পাঠ পরিচিতি এর মধ্যে কি আছে সেটা ক্লিয়ার জানতে পারবো। মোতাহার হোসেন চৌধুরী প্রবন্ধ, সেটা হচ্ছে 1958 থেকে সংস্কৃতি কথা প্রবন্ধটি সংকলিত হয়েছে, মানে প্রকাশিত হয়েছে। প্রবন্ধকারের সংস্কৃতি সম্বন্ধীয় যে ভাবনা, যৌক্তিক যুক্তির পারম্পর্যে ও তর্কের ভিতর প্রকাশিত হয়েছে। মুক্ত বুদ্ধির যে আন্দোলন, মোতাহার হোসেন চৌধুরী, কাজী আব্দুল ওদুদ। কাজী মোতাহার হোসেন চৌধুরী কিন্তু দুইজন, একজন হচ্ছে কাজী মোতাহার, আর একজন হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। আহ বুদ্ধির যে আন্দোলন তারা শুরু করেছিলেন, এই প্রবন্ধ তার প্রভাব কার্যকর বিষয় ও রীতিকে বিশেষ গুরুত্ব সাহিত্যকরণ করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে মানে ডিটেলসে বলা তো সংস্কৃতি এখানে বলা হচ্ছে, দেখেন, সংস্কৃতি অভিধানটি অভিধাটি বিশাল ও বহুমাত্রিক। এটাকে একটা কোটের মধ্যে ধরা কখনো পসিবল না। তো সংস্কৃতি বিশাল এবং বহুমাত্রিক। জনের কাছে সংস্কৃতি নিয়ে বিভিন্ন আছে, বিভিন্ন তর্ক আছে। তো সংস্কৃতির যে বা স্বরূপ, এটা নিয়ে তর্ক বিতর্ক আজ পর্যন্ত কম হয়নি। বহু মনীষী এ নিয়ে গভীর ও পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেছেন। মোতাহার হোসেন চৌধুরী এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেছেন এই প্রবন্ধে, মানে সংস্কৃতিগত প্রবন্ধে। তিনি ক্ষুদ্র গোষ্ঠী চেতনা, মতবাদ, অন্ধত্ব, ধর্মীয় অনুভূতির গণ্ডিবদ্ধতা শনাক্ত করে সংস্কৃতির যথার্থ পরিচয় তুলে ধরে। প্রবন্ধের প্রথম বাক্যটিতেই যেন প্রথা বিরোধী বিদ্রোহী এক বক্তব্য তিনি করেছেন। যেমন তিনি এখানে বলেছেন, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার ধর্ম। এটা কিন্তু মেইন কথা কিন্তু এই একটা বাক্যের মধ্যেই কিন্তু রয়েছে। এই বাক্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই প্রবন্ধটাকে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো এবং লিখতে পারবো। বাক্যটা হচ্ছে কি, দেখেন, ধর্ম সাধারণ লোকের কালচার। সাধারণ লোক কারা? যারা তাপসা মানুষ, যারা শিক্ষিত না, যাদের পেটে কালির দাগ খুব কম গিয়েছে, যারা যারা কখনো স্কুলের গোড়ায় যায়নি বা আহ, অল্প সংখ্যক সময় তারা পড়াশোনার মধ্যে ছিল। ধর্ম হচ্ছে সাধারণ লোকের কালচার। সাধারণ মানুষরা ধর্মকে বেশি করে চর্চা, সেটাই মোতাহার হোসেন চৌধুরী। আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত হন বা যারা এমএ পাশ করে, বিএ পাশ করে, বা ভালো অফিসে, কর্পোরেট অফিসে জব করে, তারাই হচ্ছে কালচারটা দূরে রাখার চেষ্টা করে। এই বাক্যটার দুটো পার্ট, সে এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে ধর্ম সাধারণ লোকের কথা। তাহলে ধর্ম অনেক বেশি পালন করে তারা যারা আহ একটু কম শিক্ষিত। মানে মোতাহার হোসেন চৌধুরী বলছে, এটা আবার না যে স্যার বলছে, যারা একটু কম শিক্ষিত বা যাদের মধ্যে যুক্তি তর্ক করার ক্ষমতা খুব কম, যাদের মধ্যে কম বুদ্ধি, তাদের কাছে ধর্মটাই হচ্ছে মেইন ব্যাপার। যে তারা কি করে, যারা সাধারণ মানুষ ধর্মকে অনুকরণ করে, আমার ধর্মে এটা আছে, এটা বারণ, তাহলে এটা তারা একগোড়ামি তারা ওইটাকে ধরে নেয়। ধর্মটাকেই বিজ্ঞান, ধর্মটাকেই মনে করে। যারা শিক্ষিত এবং মার্জিত লোক, তারা হচ্ছে কালচারটাকে ধরে নেয়। কালচার, তারা মুক্ত বুদ্ধিটাকেই ধরে নেয় এবং তাদের মধ্যে উদার মন মানসিকতাটা একটু বেশি হয়। তা না হলে সমাজে চলতে পারে না। দেখেন, আপনি একজন শিক্ষিত পার্সন, আপনি দেশে এসেছেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছেন কোথাও। ধরেন একটা হাইস গাড়ি করে ঘুরতে গিয়েছেন, ওখান থেকে নামলেন একটা পার্কে। নামার পর ওখানে কয়েকজন ভিখারি দাঁড়িয়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। মধ্যে থেকে তো মানে বন্ধুদের মধ্যে যখন আছেন, তখন তো আপনি, যেহেতু আপনি একজন শিক্ষিত এবং মার্জিত ব্যক্তি, আপনি ধরেন আপনার কাছে টাকা আছে এবং আপনার মন চাচ্ছে যে আপনি এগুলোকে কিছু টাকা দিবেন। আর এমনও হতে পারে যে আপনার কাছে কোনো টাকা নেই, তাদেরকে হেল্প করার মতো সক্ষমতা আপনার বর্তমানে। তখন আপনি বন্ধুদের মাঝে থেকে আপনি তো আর তাদেরকে ঝাড়ি ঝাড়ি মারতে পারেন না,
বা খুব খারাপ ভাবে তো তাদের সাথে বিহেভিয়ার করতে পারেন না। এই যে আপনার ভিতরে যে বোধটা যে না, তারা অসহায় ব্যক্তি, তারা এসেছে, তাদেরকে হেল্প করার সক্ষমতা আছে, তাহলে আমি তাদের হেল্প করি, এটা হচ্ছে কালচার ব্যক্তিত্ব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধর্ম। কতটুকু বুঝতে পারলাম জানি না, আপনারা পড়ে নেবেন। এখানে মূল পর্বে প্রথমে বলা আছে ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটুকু বুঝলে মোটামুটি এটা সম্ভব। আচ্ছা, এখানে শব্দত্ব আর টিকা গুরুত্বপূর্ণ, এখানে যেগুলো আছে স্যার এখানে কিন্তু এমসিকিউ লাস্টে আসে। একটা দিল যে ওই একটা পোয়েট্রি, যে স্বর্গ আমার জন্ম নিল মাটির মায়ের কোলে, বাতাসে সেই খবর ছোটে আনন্দ কললে। এটা আনন্দ কল্লোলে হবে। কল্লোলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রিন্টিং মিস্টেক আছে তাহলে। হ্যাঁ। তার একটা আছে, সেখানে বলা হচ্ছে যে পরম বেদনায় অসংখ্য দুঃখের কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে সে অন্তরে বলে, তাই তার স্বর্গ সৃষ্টি করা এবং তা অপরের সঙ্গে ভাগ করে ভোগ করা, এই কালচার জীবনের উদ্দেশ্য। দেখেন, পৃথিবীতে বা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টির সাথে সাথে বসবাসের জন্য বা আমাদের জীবিকা, আরো কিছু অনেক কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো সেই সৃষ্টি করা এবং তা অপারেশন ভাগ করে করা, যে আমি ধরেন 35 জমি আছে, আর আমার পাশে আর এক ফ্যামিলি আছে 1 বিঘা জমি, আমার এত কিছু আছে, আমার অনেক সম্পদ, যারা গরিব দুঃখী তাদের সাথে ভাগ করে ভোগ, এইটাই করে যারা কালচার ব্যক্তি। এইটাই হচ্ছে কালচার জীবনের উদ্দেশ্য। এই স্বর্গ যখন অন্তরে জাগে যে না, আমার কারোর সাথে কোনো বিষয়কে ভাগ করে তখন বাইরেও তার প্রভাব উপলব্ধ হয়। তাই বলতে হয়, লেখক একটা কবিতা বলেছেন যে স্বর্গ আমার জন্ম নিল মায়ের কোলে, বাতাসে খবর ছোট কল্লোলে। আহ তো এখানে বলা হচ্ছে যে পরের প্যারাগ্রাফ, ধর্ম চাই মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়। তাহলে ধর্ম মানুষকে কিন্তু বিকশিত করে না, ধর্ম কি করে, পাপ থেকে পতন থেকে রক্ষা করে। গোলাপ ফুটানোর দিকে তার নজর নেই, বৃক্ষটিকে নিষ্কণ্টক করাই তার উদ্দেশ্য। তো যাই হোক, এখানে এই দুটো লাইন কবি আনন্দ সহযোগে তিনি বলার চেষ্টা করেছেন, স্বর্গ আমার জন্ম নিল মাটির কোলে। এই মাটি এবং মা, এটাও তো ঈশ্বর প্রদত্ত একটা জিনিস। এখানে যে আমি আমার থেকে যারা কম সুবিধা বঞ্চিত লোক আছে, তাদের আমি হেল্প করি বা তাদেরকে নিয়ে চলি, তাহলে স্বর্গ তো এখানেই, মৃত্যুর পরে যে সেটা না। জন্ম নিল মাটির কোলে, ছোটে আনন্দ করলে। আপনি যদি 35 বিঘা জমির মালিক হয়ে যদি মানুষকে কিছু ধান চাল এগুলো যদি দেন, তা ভালো, আপনার ভিতরে যে ভালো দিকটা, এটা কিন্তু কি হবে যে সেটা কিন্তু চাপা থাকবে না, সেটা কিন্তু বাতাসের আগে কিন্তু সেই সংবাদটা মানুষের কাছে পৌঁছে। তাই বলছে যে বাতাসে সেই খবর ছোটে আনন্দ করলো। এবার যদি আপনি কাজ করেন, সেটাও কিন্তু কি হবে, যে মানুষের কাছে কিন্তু পৌঁছাবে খুব খারাপ ভাবে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আপনি ওই যে শব্দত্ব এবং আপনারা এগুলো যে কালচার, ইংরেজি শব্দ, সংস্কৃতি বা এটা কিন্তু অনেক এমসিকিউ আসে। এটা তারপরে অভিভাবক উপাধি, ইতর একটা আছে। যাই হোক, একটু দেখলেই হবে। আর বড় কোশ্চেন বলছি, আপনার তো টোটাল কোশ্চেন 4, তার থেকে লিখবে যে 2টা। প্রশ্ন অবশ্যই কথাগুলো পাবেন। স্যার একদম বেজে বেজে আসতেছে।
আপনাদের পরীক্ষার সময় তো কোশ্চেন আসবে 4টা, সেখান থেকে যে কোনো দুটো কোশ্চেন লিখতে হ্যাঁ হ্যাঁ, হবে। রচনামূলক, হ্যাঁ। ঠিক আছে, এরকম কোশ্চেন, হ্যাঁ রচনামূলক কোশ্চেন। এখানে দেখো, ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত লোকের ধর্ম, কথাটি ব্যাখ্যা করুন বা আপনার স্বযুক্তে আলোচনা করুন। এমন একটা কোশ্চেন আপনাদের পরীক্ষা আসতে পারে। এখানে লিখুন, সেখানে এক দাগে যে কোশ্চেনটা আছে এটা আপনারা আপনাদের মতো লিখবেন যে ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত লোকের ধর্ম। আপনি যা বোঝেন ততটুকুই লিখবেন, এখানে কোনো কিছু ভনিতা করার দরকার নেই, বইয়ের ভাষা থেকে দরকার নেই। আমি কিন্তু বলেই দিয়েছি, আমি কিন্তু যেভাবে হোক আমি কিন্তু এখান থেকে টপিকটাকে বুঝিয়ে দিয়েছি আপনার মতো করে। আর বইয়ের ভাষায় না লিখে নিজে যতটুকু যা বুঝলেন আমার কথা ততটুকু থেকে লিখ, আমি খুশি হব। আচ্ছা, এটা দেখেন 4.2, এখানে এই এই পার্টে, এই পার্ট থেকে যা আপনি বুঝবেন, এখানে বলা হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে ইন্দ্রিয় সাধনার সম্পর্ক ও সংযোগ। এই ইন্দ্রিয় সাধনা হচ্ছে কি, যে অনেকটা যোগ ব্যায়ামের মতো, বা নিজের সাথে নিজের একটা আহ আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার জিহ্বা, এটাই হচ্ছে এখানে সঙ্গে ইন্দ্রিয় সাধনার সম্পর্ক কি বা সংযোগ, সেটা এখানে নির্দেশ, মানে এখানে আমরা বুঝতে পারবো এটা যদি আমরা পড়ি। তারপরে বলা হচ্ছে যে নারী সংস্কৃতির যে অপরিহার্য উপাদান কেন, সেটাও বলা, যে আমরা কিন্তু নারীকে অনেক বেশি অবমাননা করি, আমরা আমরা নারীকে অবহেলা করি। মানে নারী হচ্ছে সংস্কৃতির একটা অপরিহার্য উপাদান। সেটা কেন বলা হচ্ছে তা আপনারা এই এই পাঠটা পড়লে, 4.2 পড়লে সেটা বুঝতে পারবেন। তারপরে মোতাহার হোসেন চৌধুরী সভ্যতা বুঝিয়েছেন, তা আপনারা এখানে বুঝতে পারবেন আর ব্যাখ্যা করতে পারবেন, এবং মানুষ সংস্কার মুক্ত হয় কিভাবে সেটা প্রকাশ করতে পারবেন। তাহলে আহ, প্রথম অংশ থেকে আমরা ধর্ম এবং সংস্কৃতির যে পার্থক্য সেটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, এবং সেই সাথে ওখানে বুঝতে পেরেছি যে সংস্কৃতির স্বরূপ বা যে উপাদান কি কি সেটা সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় অংশ থেকে মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে কি সংস্কৃতির সঙ্গে আমার যে ইন্দ্রিয় সাধনা। দেখেন, আমরা কিন্তু সব সময় কর্মের মধ্যে থাকি না। উম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা কর্ম করি, অফিস করি, তারপরে বাসায় যাই এবং আমরা ঘুমাই। যখন আমরা ঘুমাই তখন আমাদের এই ইন্দ্রিয়গুলো কিন্তু মনে হয় যে কাজ করেন। যখন আমরা ঘুমাই তখন আমরা আহ যে হচ্ছে না হচ্ছে, কিন্তু ইন্দ্রিয়, আমার মন বলেন বা আত্মা বলেন, আমার চোখ তো বন্ধই থাকে, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস কিন্তু এটা স্বাভাবিক থাকে, তা না হলে কিন্তু আমার ভিতরে প্রাণ থাকতো না। আর এবং কর্ণ মানে কান, যখন আপনি ঘুমাচ্ছেন তখন কিন্তু আপনি কানে কিন্তু শুনতে পান, কানে শুনতে পান। আচ্ছা, একজনের মনে হয় মিউট করেন, একটু মিউট, রাজীব আহমেদ।